Thank you, sir, for your expertise. Your expertise has provided us with valuable perspectives on career development. Now, ladies and gentlemen, it is now my distinct honor to invite Mr. Anwar Haq, our esteemed keynote speaker, to share their insights and expertise with us on the new age style and iconic ceramic industry for professionals. Please join me in welcoming Mr. Anwar Haq to the stage with a warm round of applause. আমরা একটু আগে ঘুমিয়ে নিই, হ্যাঁ? কেমন হয়? ঘুম আসছে না? আই থিঙ্ক সো। মিথ্যা কথা বলা যাবে না কিন্তু আমার সামনে, কারণ আমি প্রচন্ড সত্য এবং মিথ্যে নিয়ে কাজ করি। কার কার ঘুম আসছে না? আসছে না? আপনি একটু আগে ঘুমাচ্ছিলেন, ঘুমানোর প্রিপারেশন নিচ্ছিলেন, আমি খুব ক্লোজলি এটি মনিটর করাচ্ছি। আর যারা একদম পেছনে আছেন, যারা পিছনে থাকতে ভালোবাসেন, আমি যখন ক্লাস 6-7-এ পড়তাম তখন অ্যারাবিক ক্লাস যখন হতো, ইসলামিক হিস্ট্রি ক্লাস হতো, ক্লাস 9-এ যখন আমি পড়ি তখন লুকিয়ে মাসুদুল রানা পড়ে নিতাম, কারণ 2 টাকা দিয়ে হচ্ছে তখন ভাড়া নিতে হয়েছিল। মাসুদুল রানা বই পড়তাম 2 টাকা ভাড়া নিয়ে ফর 2 days। আমি এবং আমার মামা, যিনি একই ক্লাসে পড়তাম, আমরা দুজন মিলে 1 টাকা করে পে করে আমরা মাসুদুল রানা পড়ে আবার জমা দিতাম। কুয়াশা পড়েছেন? হ্যাঁ, কুয়াশা পড়েছি। তখন হচ্ছে বই পড়া শেখার যে বিষয়টি, তখন চুরি করেই আসলে পড়েছি। ঘুম তো দরকার, একটু সামনের দিকে চলে আসেন, তাহলে ঘুমাতে সুবিধা হবে। প্লিজ সামনে একটু সিটটা ফাঁকা আছে, প্লিজ প্লিজ প্লিজ। কে আসবে? সামনে চলে আসেন। আমরা আজকে আমার সৌভাগ্য হয়েছে যে ক্যাম্পাসটিতে আসবার, বাংলাদেশের একদম কি বলবো প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে আপনারা ফার্স্ট হয়েছেন, রাইট? তাই তো? আমার কাছে যে ইনফরমেশনটি ঠিক থাকে, তা আমি সেই ক্যাম্পাসে আজকে এসেছি, যে ক্যাম্পাস বাংলাদেশের সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে চ্যাম্পিয়ন, ফার্স্ট। উই লাইক টু অ্যাপ্রিসিয়েট ইউ পিপল, যারা এখানে আছেন, যারা পুরো ম্যানেজমেন্টে আছেন, ডক্টর সবুর খান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা কাজ করছেন, প্রতিনিয়ত আপনাদের অ্যাপ্রোচগুলো এখানে দিয়ে যাচ্ছেন। পাবন সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেডের পক্ষ থেকে, আমার পার্সোনাল জায়গা থেকে, আমার একদম হৃদয় থেকে আমি বলছি, আপনাদের প্রতি আমার প্রচণ্ড চরম উচ্চতার জায়গা থেকে আমি আপনাদের স্যালুট করতে চাই, যে আপনারা এত চমৎকারভাবে একটি ক্যাম্পাসকে বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরতে পেরেছেন, বিশ্বের কাছে আপনারা তুলে ধরতে পেরেছেন। আমার ভালো লাগছে যে আমরা যারা প্রফেশনালস বিভিন্ন জায়গায় আমরা কাজ করছি, নিজ নিজ জায়গা থেকে, আমরা কিন্তু ইনফ্যাক্ট আমি নিজেকে, আমার ফ্যামিলিকে, আমার এরিয়াকে, আমার কোম্পানিকে, আমার প্রতিষ্ঠানকে এবং ওভারঅল বাংলাদেশকে, আমার দেশকে, লাল সবুজের এই পতাকাকে কিন্তু আমি সারা বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করছি। সো আমার তো ভালো লাগবারই কথা না, এবং আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবার কথা যে আপনারা বাংলাদেশের সেরা ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং রিপ্রেজেন্টেটিভ। আমার কাছে যেটি মনে হচ্ছে যে আমরা আজকে, ইকবাল ভাই থাকলে ভালো হতো, উনি চলে যাচ্ছেন। এখানে আমির ভাই আছেন, ডক্টর আমির ভাই আছেন, ডক্টর তানভীর ভাই আছেন, নাফিজা ম্যাডাম আছেন, দয়া ভাই একটু আগে ছিলেন, উনি বোধহয় আবার নিশ্চয়ই জয়েন করবেন। আমার খুব ভালো লাগছে যে আপনাদের চেয়ারম্যান মিস্টার সবুর খান, উনি আমার বিভিন্ন কারণে একটুখানি পূর্ব পরিচিত, কারণ উনি মিডিয়ার খুব কাছাকাছি থাকেন, উনি নিজে খুব ভালো
বলেন এবং নিজে আমাকে যেটা মনে হয় যে ওনার মতো যদি মানুষের সংখ্যা আমরা বাড়াতে পারি তাহলে পরে বাংলাদেশ আরো চমৎকার করে খুব দ্রুত এগিয়ে যাবে। কারণ বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের প্রচুর সবুজ দরকার। আমি খেয়াল করলাম গত কালকে কিংবা পরশু দিনেই কোনো একটা ইন্টারন্যাশনাল গ্যাদারিংয়ে ওনাকে আমি দেখলাম। আমার ভালো লাগছে যে আপনারা প্রত্যেকেই এক একজন সবুজ খান হতে পারবেন না কেন, অবশ্যই পারবেন। আমার মনে হয় এখান থেকে আমাদের যাত্রা শুরুর যে স্টেমিনা সেটি আমরা পেয়ে যাই। আমি আমার আজকের যে আলোচনাটি সেই আলোচনাটি মূলত নিউ স্টাইলস নিয়ে কথা বলবার কথা আমার। একই সঙ্গে আইকনিক যে ইন্ডাস্ট্রি সিরামিক সেক্টর বিশেষ করে এই বিষয়টি নিয়ে আমার কথা বলবার কথা। আমি একদম একাডেমিক আলোচনায় থাকতে চাই না, কারণ আমি এসেছি এটি ইন্ডাস্ট্রি থেকে। আপনারা সবাই স্টুডেন্ট কিংবা টিচার্স, আপনাদের কাছে এসে যদি ক্লাসরুম বানিয়ে ফেলি আমি, তাহলে পরে তো নিশ্চয়ই আপনারা আমাকে গুলি করতে চাইবেন, রাইট? ইচ্ছে করছে না যে লোকটাকে গুলি করে মেরে ফেলতে পারলে আমার সমস্ত শখ স্বাদ আহ্লাদ মিটে যায়। প্রতিদিন সকাল থেকে ঘুম থেকে উঠে শুরু করছি ক্লাস, রাইট? সন্ধ্যা অবধি ক্যাম্পাস পড়াশোনা, বাসায় ফিরে কোনো রকম একটু ফ্রেশ হওয়ার পরও রক্ষে নেই, কিংবা হোস্টেলে গিয়ে রক্ষে নেই, আবার সে পড়াশোনা, আবার আগামীকালকের দুশ্চিন্তা, চিন্তা না কিন্তু দুশ্চিন্তা, আমার এটি কবে শেষ হয়নি, আমার আরেকটি কাজ বাকি আছে, এক্সামের এই পর্যন্ত হয়েছে, আরেক পর্যন্ত হয়নি। নাফিজ আমি তো বকা দিবে কালকে ক্লাসে গেলে, বলবে একদম ধরে বলবে ইউ স্ট্যান্ড আপ। আমি সেই ইউটি হতে চাই কি চাই না, এটা তো একটা ব্যাপার আছে না? সো আমরা কি করি, প্রতিদিন হচ্ছে নিজেকে স্কেপ করবার জন্য আমরা প্রতিদিন 24 আওয়ার্স হচ্ছে প্রচন্ড ব্যস্ত থাকি, এবং ক্লাসরুমে আমি ফার্স্ট হওয়ার জন্য আমি যেন সে স্টুডেন্ট হই যাকে ম্যাডাম কিংবা স্যার দাঁড়াতে বলে নেই। তুমি এটি করোনি কেন? আমি আজকে দেখলাম, কালকে দেখবো, পরশু দিনে পরে আবার দেখতে চাই না তোমাকে এভাবে, রাইট? তা আমরা এটি তো নিশ্চয়ই করবো না, যার জন্য আমরা সারাক্ষণ পড়াশোনা করি। কারণ আমি বাইরে থেকে এসেছি, এসে যদি আপনাদের ক্লাসরুমের পড়াশোনা করাই তাহলে কি হবে? বরং আমরা একটু ব্র্যান্ডিং শিখে নিই, কেমন হয়? আমরা একটু ব্র্যান্ডিং শিখতে চাই। আমরা ব্র্যান্ডিং শিখতে চাই এই কারণে যে আপনি নিজে একটি ব্র্যান্ড, রাইট? আপনি একটি নাম আছে, পরিচয় আছে, আপনার একটি অ্যাপিয়ারেন্স আছে, এবং আপনি প্রত্যেকটি মুহূর্ত আপনি নিজেকে নানাভাবে তুলে ধরছেন। সো আপনার একটি পার্সোনাল ব্র্যান্ড আছে। এই যে ব্র্যান্ডিং, আপনি যখন আপনাকে তুলে ধরছেন, আপনি আপনার ক্লাসরুমকে তুলে ধরছেন, আপনার ইউনিভার্সিটিকে তুলে ধরছেন, ইন্ডাস্ট্রি প্রত্যেকটি ক্ষেত্রে তাদের একটি ব্র্যান্ড ক্রিয়েট করে। সে ব্র্যান্ডটি হচ্ছে তার আইডেন্টিটি। আমরা প্রত্যেকেই কিন্তু ব্র্যান্ড ক্রিয়েট করছি এবং ব্র্যান্ডকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছি। হয়তো অবচেতন মনে আমরা হয়তো বা জানি না এটিকে ব্র্যান্ড বলে। আমরা সবাই জানি না, আমরা বলি তো না যে ব্র্যান্ড, ব্র্যান্ড নেম, ব্র্যান্ডিং, এই টার্মগুলো আমরা সবাই জানি না। বিশেষ করে মার্কেটিংয়ের যারা কাজ করছেন, বিজনেস ব্যবসা নিয়ে যারা কাজ করছেন, পড়াশোনা করছেন, তারা এই বিষয়গুলো জানবেন, কারণ মার্কেটিংয়ের একদম বেজ লাইন হচ্ছে ব্র্যান্ডিং। তা আমাদের পাওয়াং সিরামিকের লোগোটি হচ্ছে বাম পাশে দেখুন, পাওয়াং লেখা আছে, চেঞ্জিং লাইফস্টাইল। আমরা লাইফস্টাইলের চেঞ্জিং নিয়ে কাজ করছি, এবং আমাদের ব্র্যান্ড হচ্ছে ওমা, যেটি কিনা হচ্ছে অভিজাতের আভিজাত্য। আমরা লাইফস্টাইল নিয়ে কাজ করছি, লাইফস্টাইল চেঞ্জিংয়ের জন্য কাজ করছি, এবং যারা অভিজাত মানুষ বলতে হচ্ছে শুধুমাত্র টাকা পয়সা আছে, 1000 কোটি টাকার মালিক আমি অভিজাত, নট দ্যাট। এটি হচ্ছে অভিজাত কারা? যারা হচ্ছে মনে মননে এবং তার প্রত্যেকটি রুচিতে, প্রত্যেকটি চিন্তায়, চেতনায় অগ্রগামী এবং অ্যাডভান্স পিপল, তারাই হচ্ছে অভিজাত পিপল। আপনি হয়তোবা কম টাকা থাকতে পারে, সে কম টাকার থেকে কত চমৎকার করে আপনি ব্যবহার করছেন এবং সদ্ব্যবহার করছেন, সেটি হচ্ছে আপনার আভিজাত্য। তা আমরা অভিজাতের যারা চিন্তা ভাবনা করে, যারা অভিজাত, তবে আভিজাত্য নিয়ে আমরা কাজ করছি, সেটি হচ্ছে চেঞ্জিং লাইফস্টাইলের মাধ্যমে। তো আমরা যদি
আমাদের যে ব্র্যান্ডের কথা বলছিলাম, যে ব্র্যান্ডের বিষয়গুলো নিয়ে কাজ করতে আমাদের হাতে টাইম যেহেতু কম, আমি খুব দ্রুত আপনাদের সঙ্গে কথা বলে শেষ করতে চাই। ব্র্যান্ডের জন্য আমাদের যে বিষয়গুলো দরকার, এইরকম কিছু বিষয় দরকার যাদের মনে হবে আপনারা ছবি তুলে রাখতে পারেন, পরে আপনারা একটু দেখে নেবেন। যেমন ডিজাইন, ভ্যালু, স্ট্র্যাটেজি, লোগো, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, আইডেন্টিটি অ্যান্ড ফাইনালি ট্রাস্ট। সব কিছু মিলিয়ে হচ্ছে কিন্তু আমার ব্র্যান্ডিং। কারণ আমার যদি ফাইনালি ট্রাস্ট না হয় তাহলে আমার ব্র্যান্ডিংয়ের কোনো মূল্য নেই। আমি কিন্তু ব্র্যান্ডিং করে এই কোম্পানিকে আমাকে এগিয়ে নিতে পারবো না এবং আমার ব্র্যান্ডকে এগিয়ে নিতে পারবো না। এবং এটার জন্য আমাকে কিছু কাজ করতে হবে। কাজগুলোর জন্য প্রথমে যেটি করতে হয় আমাদের, যে একটি ব্র্যান্ড ক্রিয়েট করার জন্য একটি কোম্পানি খুলতে হয়, রাইট? একটি কোম্পানি খোলার পরে একটি প্রোডাক্ট তৈরি করতে হয়, প্রোডাক্টের নাম দিতে হয়, প্রোডাক্টের নাম দিয়ে এটিকে মার্কেটে দিতে হয়, মার্কেটে দেওয়ার পরে এটি সেল করতে হয়, সেল করবার পরে এখান থেকে বিজনেস মানি আর্ন করতে হয়, বিজনেস করতে হয়, দেন আবার প্রোডাকশনে যেতে হয়, আফটার সেল সার্ভিস, অনেকগুলো পার্ট আছে না? আমার টোটাল যে ব্র্যান্ডিং এর বিষয়টি হচ্ছে, মাথায় রাখবেন যে ব্র্যান্ডিংটি হচ্ছে সেটি হোয়াট ইউ ডু অ্যান্ড সে। আপনি একটি ব্র্যান্ডকে এগিয়ে নেওয়ার জন্য কি কি করছেন এবং বলছেন, কি কি অ্যাক্টিভিটিজ আছে, অ্যান্ড হাউ পিপল ফিল। ধরুন আপনি আজকে একটি পাঞ্জাবি কিনতে চান, মনের মধ্যে কি একটি দোকান চুজ করেন, একটি ব্র্যান্ড চুজ করেন, করে ফেলেছেন না? কিংবা একটি থ্রি পিস কিনতে চান, একটি দোকান, একটি ব্র্যান্ড, একটি কোম্পানি, একটি এরিয়া, একটি মার্কেট চুজ করে ফেলেছেন তো প্রত্যেকে মনে মনে? এটি হচ্ছে সেই কোম্পানি আপনার পর্যন্ত চলে এসেছে বলে আপনি চুজ করতে পেরেছেন। আর ক্লিয়ার নাও? ধরুন আপনি একটি জুতো কিনবেন, বলেন, আপনি বলেন এটি জুতো কিনবেন, এটি ব্র্যান্ডের নাম বলেন। অ্যাপেক্স। ওকে, তার মানে অ্যাপেক্স তার কাছ পর্যন্ত পৌঁছে গেছে। প্লিজ সিট ডাউন। বুঝতে পেরেছেন? হোয়াট ইউ ডু অ্যান্ড সে, অ্যাপেক্স এই কাজটি করেছে এবং বলেছে এবং ওই পর্যায়ে পর্যন্ত চলে এসেছে যে উনি প্রথমেই মনে করছেন আমাকে একটা জুতো কিনতে হবে, জুতো কিনবার জন্য আমাকে একটি ব্র্যান্ড চুজ করতে হবে। ব্র্যান্ড হচ্ছে 100,000 ব্র্যান্ড আছে দেশে এবং বিদেশি, সেখান থেকে একটি জায়গায় উনি ফিক্সড হয়ে গেছেন, রাইট? আপনি একটি পাঞ্জাবি কিনবেন, হ্যাঁ আপনি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু পাঞ্জাবি কিনতে চান আপনি, মোটামুটি মাঝারি টাকার, মাঝারি আপনার ক্যাপাসিটির মধ্যে দিয়ে আপনি কোথায় যাবেন? পাঞ্জাবি কোন ব্র্যান্ড কিনতে চান? সরি, ইজি। বসুন। তার মানে কি ইজি খুব সহজেই তার কাছে পৌঁছে গেছে? একদম সহজে না, অনেক কষ্ট করতে হয়েছে এটির পিছনে। এটি হচ্ছে হোয়াট ইউ ডু অ্যান্ড সে। মানে ইজি তৈরি করতে হয়েছে, ওর পর্যন্ত পৌঁছাতে হয়েছে, আপনার কাছ পর্যন্ত পৌঁছে গেছে, দেন এটি হচ্ছে ব্র্যান্ডিং হয়েছে। এন্ড হাউ পিপল ফিল, পিপল কিভাবে, কতটুকু, কত দ্রুত তাকে ফিলিংটি নিয়ে আসতে পারছে, এটি হচ্ছে মূলত ব্র্যান্ডিং, নাথিং এলস। সুতরাং আমরা ওই পুরো বিষয়টি করবার জন্য আপনাকে অবশ্যই যেটি করতে হবে সেটি হচ্ছে বি ডিফারেন্ট। দেখেন এখানে কয়েকটি বল আছে, বলের মতো কয়েকটি জিনিস দেখা যাচ্ছে না? প্রত্যেকে প্রায় কাছাকাছি, বাট আপনি তো মানুষ, আপনি ডিফারেন্ট কিভাবে হবেন? আরেকজন তো পোশাক পরেছে, আপনিও তো পোশাক পরেছেন, আপনি ডিফারেন্ট কিভাবে হবেন? আরেকজন তো কথা বলতে পারে, আপনিও কথা বলতে পারেন। সো হাউ ডিফারেন্ট, কিভাবে ডিফারেন্ট হবেন? ডিফারেন্ট হওয়া খুব সহজ এবং আপনাকে অবশ্যই ডিফারেন্ট হতে হবে। যদি ডিফারেন্ট না হন আপনি কোনোভাবেই মানুষের কাছে, পিপলের কাছে, অডিয়েন্সের কাছে, আপনার কাস্টমারের কাছে পৌঁছতে পারবেন না। আপনাকে অবশ্যই ডিফারেন্ট হতে হবে বাই কোয়ালিটি, বাই অ্যাপিয়ারেন্স, এবং অবভিয়াসলি আপনাকে মার্কেটিংয়ের বেসিক যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো ফলো করতে হবে। আমরা একটা জিনিস বলি না, যে আপনি সাপোজ দিস এ পেন, রাইট? আপনি বললেন যে ভাই আমি এই পেনটি বিক্রি করি, এই পেনটির দাম মাত্র 10 টাকা, আপনি নেন, আপনি জিতবেন, রাইট? আবার এটিও বলি ভাই আসেন আমরা একটা এগ্রিমেন্ট করি, আমরা একটা উইন উইন সিচুয়েশনে থাকতে চাই। এই দুটো কথাই কিন্তু বলি আমরা। খেয়াল করেছেন? একটু মনে করেন যে আমরা কিন্তু বিভিন্ন সময় বলে থাকি যে আসেন আমরা এই ডিলটি করি, এই কাজটি করি, আমরা একটা উইন উইন সিচুয়েশনে থাকি। এটি কিন্তু মার্কেটিংয়ের। আবার এটিও বলি ভাই আপনি মেন জিতবেন। আমাদের মার্কেটিংয়ের টিচার যারা, মার্কেটিংয়ের গবেষক যারা, মার্কেটিংয়ে যারা কাজ করেন, ইভেন কটলার,
মিস্টার কটলার পর্যন্ত কিন্তু মার্কেটিংয়ের সংজ্ঞা আই থিঙ্ক আফটার এভরি 6 মান্থস, প্রতি 6 মাস পর পর উনি কিন্তু মার্কেটিংয়ের সংজ্ঞা চেঞ্জ করেন। উনি হয়তো বলেছেন জানুয়ারিতে যে মার্কেটিং হচ্ছে এই। একসময় আমি যখন ক্লাস 6-7-এ পড়ি তখন একটি বই দেখেছিলাম, বাংলা বই, বিপণন, যারা মার্কেটিংয়ে কাজ করেন, তো তখনকার বিপণনের এটি হচ্ছে মার্কেটিং বই। আসলে মার্কেটিংয়ের বাংলা হচ্ছে কি বিপণন। বিপণন মানে কি কেনাবেচা, বাট নাউএডেজ মার্কেটিং মানে কি কেনাবেচা? কি মনে হয়? মার্কেটিং মানে নট কেনাবেচা। মার্কেটিং মানে হচ্ছে জাস্ট ট্রাস্ট, নাথিং এলস, আর কিচ্ছু না, ট্রাস্ট ছাড়া আর কিচ্ছু না। যে আপনার উপরে ট্রাস্ট করবে, দেন কেনাবেচাটি হবে, তারপর আপনার সেল সার্ভিস, অনেকগুলো বিষয় আছে। সুতরাং মার্কেটিং মানে শুধুমাত্র কেনাবেচা নয়, এবং এই বিষয়গুলো কনফার্ম করবার জন্য আপনাকে কাকে কিনবে, কোনটি বেচা কেনা করা যাবে, এটার কারণে আপনাকে ডিফারেন্ট হতে হবে, এবং সেটা অবভিয়াসলি কোয়ালিটি দিয়ে। আর কি কি করতে পারি আমরা ব্র্যান্ডিং এর জন্য? ব্র্যান্ডিং এর জন্য তো আমরা বেশ কিছু কাজ করছি। আমি করছি ডাব্লিউ ইউনিভার্সিটিকে বাংলাদেশের সেরা ইউনিভার্সিটি বানাচ্ছি, আমি ইউনিভার্সিটির সেরা স্টুডেন্ট হচ্ছি, আমি ক্লাসরুমে বেস্ট ওয়ান হচ্ছি, আমি পড়াশোনা শেষ করবার সঙ্গে সঙ্গে চাকরি কনফার্ম করে ফেলতে পারছি, আমি পড়াশোনা শেষ করার আগেই আমার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিজের কারণে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি আমার একটা কমিউনিকেশন বিল্ড আপ হয়ে যাচ্ছে, যেটি হচ্ছে আমাকে, আমার কোম্পানিকে, আমার প্রতিষ্ঠানকে, আমার ক্লাসরুমকে, আমার ইউনিভার্সিটিকে এগিয়ে নিচ্ছে, রাইট? তো সেই ক্ষেত্রে আমি যদি কোনো একটি প্রোডাক্টকে আপনার কাছে পৌঁছে দিতে চাই, যেমন একটু আগে আপনি একটি ব্র্যান্ডের নাম বলেছেন, উনি আরেকটি ব্র্যান্ডের নাম বলেছেন, এই জায়গায় পৌঁছাতে হলে আমাদের আরও অনেকগুলো কাজ আছে। সেই কাজগুলো নিশ্চয়ই আমাদের ম্যাডামরা শেখান, প্রতিদিন শেখাচ্ছেন। নিশ্চয়ই আমি ওই বিষয়টি নিয়ে এখন যাব না, আমি আমার পরের আলোচনাটিতে চলে যাই। মিনিমাম এটুকু শিখতে হবে। আপনারা যারা বিবিএ কিংবা এমবিএতে পড়াশোনা করছেন কিংবা হচ্ছে মার্কেটিং নিয়ে কাজ করছেন, মিনিমাম এটুকু করতে হবে। ওকে নাকি? ডু লাইক ইট? বিলিভ ইট? ওকে, ইটস কল্ড 7P থিওরি, বেসিক থিওরি, রাইট? এটা আপনাদের ক্লাসরুমে পড়া, আমি এটা নিয়ে আর পড়াতে চাই না, কারণ আমি আগে বলেছি আমি এখন ক্লাসরুমে নেই, আউট অফ দ্য ক্লাসরুম, মাইন্ড ইট। হ্যাঁ, ওকে গুলি করবার চেষ্টা করবার কোনো দরকার নেই। 7P'র মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে যে মার্কেটিং এর যে কৌশলগুলো আছে, মার্কেটিং এর জন্য যা যা করতে হয় আমাদের, একটি ব্র্যান্ডকে যেভাবে এগিয়ে নেওয়া যায়, সে ব্র্যান্ডকে কিভাবে এগিয়ে নেওয়া যেতে পারে, তার জন্য আমার অনেকগুলো কৌশল আছে। এবং কৌশলের মধ্যে নাওএডেজ সবচাইতে শক্তিশালী কৌশল হচ্ছে ডিজিটাল মার্কেটিং, রাইট? ধরুন আমি টাইলস বেচি, রাইট? তাই তো, আই এম এ টাইলস সেলার। তা আমি একটি টাইলস এই মুহূর্তে যাত্রাবাড়িতে সেল করতে চাই, একজনকে দেখাতে চাই। যাত্রাবাড়িতে somebody is waiting for me, সো আমি কি করব? আমি সোজা একটি টাইলস নেব, এটি গাড়িতে নেব, গাড়িতে নেওয়ার পরে যাত্রাবাড়ি যাব, যাত্রাবাড়িতে গিয়ে ওই লোকটিকে ডাকবো, ওই লোকটির বাসায় গিয়ে টাইলসটি দেখাবো, রাইট? নো? ওকে, কি করতে হবে তাহলে? হ্যাঁ বলুন, কি করতে হবে? বলুন। স্যার, এখন যেহেতু হচ্ছে আমরা অনলাইন মার্কেটিং এ চলে এসেছি, তাহলে আমাদের বিভিন্ন মার্কেটিং এর সিস্টেমগুলো আছে, সেগুলো করব। It's called digital platforms, okay? আমরা ডিজিটাল প্ল্যাটফর্মসগুলোকে প্রচণ্ডভাবে, দারুণভাবে আমরা সদ্ব্যবহার করব। ডিজিটাল প্ল্যাটফর্মসগুলোর মাধ্যমে আমরা আমাদের মার্কেটিংকে, আমাদের প্রোডাক্টকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কাজ করব। এবং ডিজিটাল মার্কেটিংগুলো কীভাবে করতে পারি, আমরা কীভাবে এটিকে ইউটিলাইজ করতে পারবো, তার কিছু কথাবার্তা এখানে বলা আছে। আপনারা চাইলে ছবি তুলে রাখতে পারেন, পরে আপনারা মিলিয়ে নেবেন আপনাদের ক্লাসের সঙ্গে। এবং আমি বলছি যে নাওএডেজ, এখনকার যুগটি হচ্ছে ডিজিটালাইজেশনের যুগ। আমার সৌভাগ্য হয়েছিল আমার জার্নালিজমের একটা পর্যায়ে এসে আমি যখন আজকের কাগজ ছেড়ে দেই, দেন আমরা বিডি নিউজ করি, বাংলাদেশের প্রথম অনলাইন নিউজ পোর্টাল বিডি নিউজ। আপনারা জানেন বোধহয়, নাম শুনেছেন, bdnews24.com। এটি মালিকানা চেঞ্জ হয়েছে, কনসেপ্ট অনেকখানি চেঞ্জ হয়েছে, বাট ট্রাস্টের জায়গাটি এখনো বোধহয় ওই জায়গাটিতে আছে।
আই লাইক টু বিলিভ ইট, আপনারা নিশ্চয়ই বিলিভ করেন যে bdnews24.com বাংলাদেশের প্রথম অনলাইন নিউজ পোর্টাল। তখন আমাদের নিউজ এজেন্সি ছিল, আমরা রয়টার্সের সঙ্গে কাজ করতাম মূলত, বাংলাদেশ পার্ট আমাদের, ইন্টারন্যাশনাল পার্ট রয়টার্স। তো বিডি নিউজের সময়টিতে আমরা প্রথম অনলাইন পোর্টাল, অনলাইন কনসেপ্ট, ডিজিটাল প্ল্যাটফর্মসকে ইউজ করে আমরা বাংলাদেশে প্রথম এটি ইন্ট্রোডিউস করেছিলাম। তো আমার কথা হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড আপনার হাতের মুঠোয় আসতে বাধ্য, রাইট? আমি যখন আজকে CNN দেখি, টেলিভিশনে আমি তেমন কিছুই পাই না। আমি যখন CNN একটি টেলিভিশন চ্যানেলের নাম, রাইট, US বেসড, হ্যাঁ, আমি যখন টেলিভিশনটি দেখি আমি ওখানে তেমন কিছুই পাই না 24 ঘন্টায়। বাট আমি যখন তার ডিজিটাল ভার্সনে যাই, তার ওয়েবসাইটে যাই, তার ইউটিউব পেজে যাই, অথবা তার অন্যান্য যে প্ল্যাটফর্মসগুলো আছে ডিজিটাল প্ল্যাটফর্মসগুলোতে, তখন আমার কাছে মনে হচ্ছে যে এই সাগর আমি শেষ করব কতদিনে পাড়ি দিয়ে, রাইট? এরকম মনে হয় না আপনাদের কাছে? যখন আপনি একটি ডিজিটাল ভার্সনে যাবেন তখন মনে হবে যে এই সাগরটি, এটি মহাসাগরটি এত বড় যে আমার থিঙ্কিংয়ের চাইতে বেশি কিছু, তাই তো মনে হয় নাকি? সো ডিজিটাল ওয়ার্ল্ড হচ্ছে এখন আপনার হাতের মুঠোয় আনতে হবে, যে ডিজিটাল ওয়ার্ল্ড হচ্ছে একটি মহাসাগর। সুতরাং আপনাকে আর ফিজিক্যালি গিয়ে একটি টাইলস নিয়ে যাত্রাবাড়ি গিয়ে কাস্টমার কাছে দেওয়ার দরকার নেই। আপনার কাছে আছে, তো আপনার ডিজিটাল কপি আছে, জাস্ট 1 মিনিটের মধ্যে আপনি যাত্রাবাড়িতে ওই ব্যক্তির কাছে ডিটেল পৌঁছে দিতে পারবেন। আপনি টাইলসের A to Z, ধরুন আমার কাছে একটি ক্যাটালগ আছে, রাইট? এই ক্যাটালগটিতে অনেকগুলো টাইলসের ডিটেলস আছে, রাইট? আছে না? ধরুন একটি টাইলস আমি যদি দেখাই যে এটি একটি কোড, হোয়াইট কোড 6610। এই হোয়াইট কোডটি আমি দেখাতে গেলে আমাকে কি করতে হবে? এই টাইলসটি নিয়ে যেতে হবে। এই টাইলসটি আমি দেখাতে চাই যে আপনি হোয়াইট টাইলস খুঁজছেন, ওকে, ইটস অ্যাভেলেবল। বাংলাদেশে একমাত্র রোমান টাইলস এর হোয়াইট টাইলস করে, যেটি হচ্ছে প্রকৃত অর্থে হোয়াইট, যেটি হচ্ছে হিমালয়ের সাদা, ওকে, স্নো হোয়াইট। এই হোয়াইট টাইলস যদি আপনি দেখাতে চান, এর ডিটেইলটা দেখাতে চান, তাহলে পরে আপনাকে সেই টাইলসটি নিয়ে যেতে হবে, তার স্পেসিফিকেশন প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে। বাট ইটস অ্যাভেলেবল, ওকে। সো ডিজিটালি আপনি ছবিটা দিয়ে দেন, এটা রুমে লাগালে কেমন দেখাতে পারে তারও ছবি আছে দিয়ে দেন, এবং এটার মাধ্যমে আপনি আপনার অডিয়েন্সের কাছে খুব দ্রুত ডিজিটালি পৌঁছে দিতে পারবেন। আমার কাছে মনে হয় যে ডিজিটালের বাইরে আর কোনো কথা নেই, এবং যে জিনিসটি আমি পৌঁছাচ্ছি সেটি কি বলে হচ্ছে কন্টেন্ট। এই কন্টেন্টটি আপনারা মেক করেন, আপনি প্রতিদিন কন্টেন্ট মেক করেন। আমি এটি জানি, আমি আপনাদের গোপনীয় খবরটি আমি জানি, আপনারা প্রত্যেকে প্রতিদিন কন্টেন্ট মেক করেন, করেন না? বুকে হাত দিয়ে বলতে পারবেন, অস্বীকার করতে পারবেন? করেন তো নাকি? আপনার যদিও একদম পার্সোনাল বিষয়, তারপর আমি জানি এটি কন্টেন্ট মেক করেন আপনারা। দুটো শব্দ লেখেন, দুটো বাক্য লেখেন, পুরো পাতা লেখেন, 1000 শব্দ লেখেন, কিছু ছবি তুলেন, কিছু ভিডিও, কিছু এডিটিং, আনএডিটেড, র, বিভিন্ন ফরম্যাটে আপনারা দিচ্ছেন না, ফাইনালি ছোট্ট করে একটা রিল বানিয়ে ছেড়ে দিচ্ছেন, রাইট? সো দিস কল্ড কন্টেন্ট, এবং এটি মার্কেটিং। হ্যাঁ, আগে আমরা কি করতাম? আমরা 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে সিনেমা হলে টিকিট কেটে গিয়ে বসে বসে সিনেমা দেখতাম, রাইট? এখন এত বড় সিনেমা দরকার নেই, জাস্ট 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 1 মিনিট, 3 মিনিটস ম্যাক্সিমাম। 3 মিনিটসের পরে আমার ধৈর্য নেই আর দেখবার। সো এখন ওর মধ্যে যেহেতু ডিজিটাল ওয়ার্ল্ড, সেখানে থেকে আমাকে আমার টার্গেট অ্যাচিভ করতে হবে, আমার ব্র্যান্ডকে পিপলের কাছে পৌঁছে দিতে হবে। এবং টোটাল ওভারঅল কার্যক্রমের মধ্যে আমি যেহেতু একটা ইউনিভার্সিটির সঙ্গে কাজ করছি এই মুহূর্তে, আমি যেহেতু ড্যাফোডিলের সঙ্গে কাজ করছি, সুতরাং আমাকে এই মুহূর্তে ভাবতে হবে যে আমার কর্পোরেটস কি চায়, আমার কর্পোরেট মার্কেটিং কি হবে, আমার কর্পোরেট মার্কেটিং দিয়ে আমাকে কিভাবে আমাকে এগিয়ে যেতে হবে। এখানে কিছু কথাবার্তা আছে, আপনারা সবাই জানেন। আপনারা চাইলে হচ্ছে পটেনশিয়াল কাস্টমারদের জন্যই মূলত কর্পোরেট, এবং পটেনশিয়াল কাস্টমারদের নিয়ে কাজ করবার জন্য কর্পোরেট কিভাবে কাজ করে সেই বিষয়গুলো এখানে আছে, আপনারা চাইলে এটি একটু রেখে দিতে পারেন। আমি ফাইনালি শেষ করতে চাই, সেটি আপনারা সবাই জানেন যে আপনি যাই কিছু করেন না কেন, ধরুন আপনি একটি ফ্যামিলি মেম্বার একজন, আপনি ফ্যামিলির মধ্যে আপনার কিন্তু এটি অ্যানালাইসিস করতে হয় যে আপনি
5 ভাই বোনের মধ্যে সব বড় ভাই বাবা মা কোন রকমে তাকে একটু পড়ালেখা করিয়েছেন, বাকিটা বলেছে বাবা তোমার দরকার নেই, কিছু জমি জমা আছে এগুলো দেখভাল করো, কারণ সে মেধায় একটু কাঁচা ছিল। যিনি মেজো ভাই উনি মোটামুটি একটু মেধাবী, ক্লাসে ভালো করতো, বাবা তুই ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার হওয়া। ছোট বোন খুবই আদরে, বাবা তোর এত কষ্ট করে ঢাকায় যাওয়ার দরকার নেই, সে পঞ্চগড় থেকে ঢাকায় আসবা, এত কষ্ট করতে হবে না বাবা তোমার, তুমি পঞ্চগড়ে পড়ালেখা করো, পড়ালেখা করে এখানে স্কুল মাস্টারি করো। তার মেধাটা মাঝামাঝি। আরেক ছেলে সে কিংবা আরেকটা মেয়ে খুবই মেধাবী, এক্সট্রা অর্ডিনারি, তাকে বলছে ঠিক আছে তোমার জন্য ঢাকা মেডিকেলের জন্য তুমি ট্রাই করো, নেভার মাইন্ড। এই যে আমাদের পারসেপশন, আমাদের সোশ্যাল পারসেপশনগুলো এখনো কিন্তু সেই জায়গায় আছে। ওখানেও কিন্তু আমরা কিছু শর্ট অ্যানালাইসিস করি। আমার বাবা মা, আমার ফ্যামিলি, আমার গার্ডিয়ানসরাও কিন্তু SWOT অ্যানালাইসিস করেন, কিন্তু ওনারা জানেন না এটি মার্কেটিং একটি টার্ম আছে, সে টার্মটি হচ্ছে শর্ট অ্যানালাইসিস, রাইট? নাকি করে ফ্যামিলি তো হয়, এটি হয় না? হয় না? শিওর? কেন আপনার ভাইয়ের কিংবা আপনার বোনের স্ট্রেংথ অ্যানালাইসিস করছে না, যে সে কতটুকু মেধাবী, সে কতটুকু দুর্বল, উইকনেস কি আছে এটি অ্যানালাইসিস করেছে না? নিশ্চয়ই করেছে, নাহলে আপনাকে পাঠাতো নাকি এই ঢাকা শহরের বাইরে এখানে পড়তে, হোস্টেলে রেখে পড়াতে? নিশ্চয়ই না। আপনার অবশ্যই SWOT অ্যানালাইসিস করেছে আপনার ফ্যামিলি, নিশ্চিত আমি। আপনারা প্রত্যেকেই ভাবেন একটুখানি যে আমার স্ট্রেংথ কি আছে, আমার অপরচুনিটি কি আছে, আমার উইকনেস কি আছে, এবং আমার জন্য থ্রেটস কি কি ওয়েট করছে। এগুলো সব কিছু অ্যানালাইসিস আপনি করেছেন, আপনার গার্ডিয়ানরা করেছে, যিনি ডিসিশন মেকার ফ্যামিলিতে তিনি করেছেন, না হলে পরে কিন্তু আপনাকে এখানে পাঠায়নি, কিংবা কাউকে ঢাকা মেডিকেলে পাঠাচ্ছে না, কিংবা এমনও হতে পারে যে সিলেট থেকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কাউকে পাঠাতো না, পাঠাতো কি? সেও কিন্তু শর্ট অ্যানালাইসিস করেছে। তো হোয়াই নট ফর ব্রেনিং? আপনার প্রোডাক্টের জন্য আপনাকে অবশ্যই এটি অ্যানালাইসিস করতে হবে, এবং আপনি যখন স্ট্রেংথ, অপরচুনিটি, উইকনেস, থ্রেটস অ্যানালাইসিস করতে পারবেন মার্কেটে আপনার প্রোডাক্টের, তখন আপনি হচ্ছে আপনার প্রোডাক্টকে এগিয়ে নিতে পারবেন, তাছাড়া সম্ভব নয়। এবং ফাইনালি আমরা প্রত্যেকেই সেলস পারসন, আমাদের সেলস পারসনগুলোকে এগিয়ে নিতে গেলে আমাদের এইভাবে কাজগুলো করতে হবে। আমি এখন আমার ওই একাডেমিক আলোচনাটিতে আসতে চাই একটুখানি। আবার ঘুমাবো? ঘুম চলে আসছে না? কিচ্ছু করার নেই, অনেকে সকাল 8টায় ক্লাসে এসছে না ম্যাডাম? ওকে, নিউ জেনারেশন টাইলস নিয়ে আসলে আমরা কথা বলতে চাই। আমরা যদি ভাবি যে আমাদের সিরামিক টাইলস মূলত একটি সময় ছিল সিম্পলি ক্লে বেসড একটা কিছু। আপনারা কামার দেখেছেন? কুমোর দেখেছেন? কুমোর কি করে আপনি বলেন? কুমোর কি করে? কুমার মাটি দিয়ে হাঁড়ি পাতিল আসবাবপত্র বানায় কুমার। টাইলস তৈরির যে প্রক্রিয়াটি, কুমার যেভাবে আসবাবপত্র তৈরি করে মাটি দিয়ে, টাইলস ঠিক একইভাবে উৎপন্ন হয়। সিরামিক ইন্ডাস্ট্রিগুলো ঠিক একইভাবে কাজ করে। ওকে, বিশেষ হচ্ছে না? হচ্ছে, কষ্ট হচ্ছে। এটা কেমন কথা যে ওগুলো তো একভাবে হয়, এটি তো লুকটা আরেক রকম। এত সুন্দর টাইলস কিভাবে সম্ভব? কুমারকে দিয়ে কি হবে? হবে না। হ্যাঁ, এটা হবে সঠিক, যেখানে সায়েন্স আছে, এখানে টেকনোলজি আছে, এখানে আরো অনেকগুলো মেথড আছে, সেই মেথডগুলো দিয়েই হচ্ছে এই সিরামিক ইন্ডাস্ট্রিগুলো কাজ করছে। এবং এটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে, যেটা হচ্ছে আপনাদের অনেকের হয়তো সেই সুযোগটি হয়েছে যারা আমাদের টাইলস ফ্যাক্টরি ভিজিট করেছেন, আপনাকে দেখে এসেছেন যে কিভাবে একটি টাইলস তৈরি হয়। প্রায় 72 ঘন্টার একটি প্রসেস, একটি টাইলস ফাইনাল প্রোডাকশনে নিয়ে আসতে প্রায় 72 ঘন্টা, তাই তো নাকি? 72 আওয়ার্স। হ্যাঁ, কমপ্লিট হতে 36 হয়, মানে পরে ফিনিশিং এবং হচ্ছে প্যাকেজিং পর্যন্ত 40 আওয়ার্স। ওকে, 40 আওয়ার্স। তার মানে 40 আওয়ার্সে একটি প্রক্রিয়া সম্পন্ন করে একটানা, কিন্তু যে আজকে কাজটি করলাম, কুমোর সাহেব ঘুমাচ্ছেন, পরের দিন ঘুম থেকে উঠে বাকি কাজটা করছেন, রাইট? এটা করলে কিন্তু টাইলস হবে না, ওইটি আর ওটা অন্য কিছু হবে। সুতরাং টাইলসের এই প্রক্রিয়াগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কি যে আমার র ম্যাটেরিয়ালস কালেকশন থেকে শুরু করে
ফিনিশ প্রোডাক্ট পর্যন্ত যেতে এবং পুরো প্রক্রিয়াটি কমপ্লিট করতে 36 থেকে 40 আওয়ার্স মিনিমাম কন্টিনিউয়াসলি আমাকে এটার সঙ্গে কাজ করতে হচ্ছে এবং টোটালি খুবই আধুনিক পদ্ধতিতে, এবং আধুনিক পদ্ধতিতে হচ্ছে বলেই এখন নিউ জেনারেশন টাইলস নিয়ে কাজ শুরু হয়েছে। একটা সময় ছিল যে টাইলস একটি হলেই হতো, এখন কিন্তু সেই জায়গাটিতে নেই। আমি কদিন আগে আহমেদাবাদে দেখে আসলাম, ইন্ডিয়াতে। আহমেদাবাদের মরবি নামে একটি এলাকা আছে, মরবি হচ্ছে ইন্ডিয়া 95% টাইলস হচ্ছে মরবিতে হয়। একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ি লেগে থাকে না, ওখানে একটা ইন্ডাস্ট্রির সঙ্গে আরেকটা ইন্ডাস্ট্রির লাগা, এরকম আর কি। পুরো এরিয়া জুড়ে হাজার হাজার হচ্ছে টাইলস ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তাদের হচ্ছে কারখানা, এবং এখানে বিশ্বের যত আধুনিক কনসেপ্ট, সেই কনসেপ্টগুলো নিয়ে তারা কাজ করছে। তারা হচ্ছে নিউ জেনারেশন টাইলস নিয়ে ভাবছে। আপনাদের জন্য খুশির খবর, বাংলাদেশে আমরা নিউ জেনারেশন টাইলস তৈরি করি। ওকে, আমরা কি করি? আমরা যেটি করি, রোমা টাইলস যেটি করে, সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড আছে তার চাইতে প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি জায়গায় আমরা বেটার হচ্ছে প্রোডাকশন দিই। আমাদের সব কিছু মিলিয়ে আমাদের কনসেপ্টই হচ্ছে নিউ জেনারেশন টাইলস প্রডিউস করা, এবং বিল্ডিং লোড কমিয়ে এটির স্ট্রেংথ কীভাবে বাড়ানো যায় এটা নিয়েও কিন্তু আমরা কাজ করি। ধরুন একটি 20 তলা বিল্ডিং, এই 20 তলা বিল্ডিংয়ে যখন আপনি একটি টাইলসের ওজন কত, আমার সামনে একটি টাইলস আছে এখানে, ক্যান ইউ ফিল? আমাকে দেখে কেউ টের পাচ্ছেন কত হতে পারে এটি ওজন? 4.5, 5, 10 প্লাস। ওকে, ঠিক আছে, এটার কাছাকাছি প্রায় 8 কেজি। ওকে, 7 প্লাস, প্রায় 8 কেজি। এখন একটি টাইলস যদি 8 কেজি হয়, কত 8 কেজি তাহলে একটি বিল্ডিং এ শুধুমাত্র ফ্লোরিং করবার জন্য ব্যবহার হয়েছে, ফ্লোরের উপরের পাটের জন্য, ফিনিশিং এর জন্য, কিংবা ওয়ালিং এর জন্য। চিন্তা করেন, তার মানে তো একটি বিল্ডিং এর যে বিল্ডিং ম্যাটেরিয়ালস নিয়ে আপনারা কাজ করছেন, আপনার রিয়েল এস্টেট কোম্পানি কিংবা রিয়েল এস্টেট সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, কিংবা সায়েন্সের অন্যান্য যে বিষয়গুলো আছে বিল্ডিং ম্যাটেরিয়ালসের, সেটা নিয়ে কাজ করছেন আপনারা, কিংবা আর্কিটেকচার কাজ করছেন। আপনারা যদি খালি বিল্ডিং এর লোড বাড়াতেই থাকেন এবং টাইলস দিয়ে আরো বাড়িয়ে দেন, একটি টাইলস 8 কেজি, আপনি কেউ চিন্তা করেছেন? তার মানে আমার বিল্ডিংটা আরো রিস্কি হয়ে যাচ্ছে ডে বাই ডে, রাইট? এমনিতে আমরা খুব ভয়ানক, মানে খুব রিস্কি একটা দুনিয়াতে বাস করছি, রাইট? ভূমিকম্প প্রবণ এবং নানা ধরনের প্রবলেম আছে। আমাদের ঢাকা শহর পুরোটাই কিন্তু পলিথিনের উপর একটি শহর, জানেন এটি? যান আপনি দিক করে নিচে দেখুন সব পলিথিন, সো রিস্কি। ম্যাডাম খুব ভালো জানবেন, এগুলো নিয়ে বেশি কাজ করে আসছেন, পড়াশোনা করে আসছেন, গবেষণা করে আসছেন, উনি খুব ভালো জানবেন। তা আমি যেহেতু নন টেকনিক্যাল পার্সন, আমি অত বেশি বলতে পারবো না, এতটুকু বলতে পারবো যে একটি বিল্ডিংকে ধ্বংস করবার জন্য ওয়েট, যত বেশি ওয়েট দেবেন তত বেশি দায়ী হবে, রাইট? তো ওয়েট কমাতে হবে না, স্ট্রেংথ বাড়াতে হবে। আগে এই বিল্ডিংটা বানাতে হলে মাঝখানে 4টা মোটা মোটা খাম্বা থাকতো, এখন দেখা যায় না। তার মানে কি, স্ট্রেংথ বাড়িয়েছে, ওয়েট হয়তো বা কমানোর চেষ্টা করাচ্ছে, কিন্তু স্ট্রেংথ বাড়িয়েছে। আমরা সেটি করছি, নিউ জেনারেশন টাইলস আমরা তৈরি করছি, আমরা বিল্ডিং লোড কমানোর জন্য কাজ করছি, এবং আমরা প্রত্যেকটি মুহূর্তে আমরা যেমন ডেকোরের কাজ করছি এবং সেটি ফাংশনালিটির আমরা কাজগুলো আমরা করছি। এবং বিল্ডিং ম্যাটেরিয়ালস হিসাবে যে এখন যে জায়গাটিতে আমরা আছি, গোটা বিশ্ব যেখানে আছে, বাংলাদেশ যেখানে যাওয়ার চেষ্টা করছে, এবং আমরা রোমা টাইলস, আমরা পাওয়াং সিরামিক লিড দিচ্ছি অনেকগুলো ক্ষেত্রেই, আধুনিক টাইলস করার ক্ষেত্রে, নিউ জেনারেশন টাইলস করার ক্ষেত্রে। সেটি হচ্ছে আপনারা একটু ডিটেল জেনে নিতে পারবেন। এখানে কিছু গ্রাফ আছে যে আমাদের 2008 সালের আগে সিচুয়েশন কেমন ছিল, 2017 সাল পর্যন্ত কি অবস্থা ছিল, এবং 2025 পর্যন্ত কি অবস্থা হবে, এই বিষয়গুলো নিয়ে আছে। আমি ওখানে যাচ্ছি না। আমি ফাইনালি একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনারা যেহেতু বিল্ডিং ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করেন, রিয়েল এস্টেট নিয়ে কাজ করেন, বিল্ডিং ম্যাটেরিয়ালসের জন্য টাইলস খুবই গুরুত্বপূর্ণ একটি কম্পোনেন্ট, রাইট? খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান। এই ক্ষেত্রে সিরামিক্স আর আওয়ার উইন্ডো অফ দ্য ফিউচার অ্যান্ড চেঞ্জিং লাইফস্টাইল। সিরামিক মিন্স হচ্ছে এখানে সিরামিক টাইলসের কথা আমি বোঝাতে চেয়েছি, কারণ এটি আপনার বিল্ডিংকে, আধুনিক বিল্ডিংকে, চমৎকার বিল্ডিংকে তৈরি করবার জন্য এর কোনো বিকল্প নেই, এবং এটি হচ্ছে একটি উইন্ডো। এবং আমরা পাওয়াং সিরামিক আমরা কিন্তু এই কাজগুলো করছি। আমরা একটি আইকনিক
ইন্ডাস্ট্রি হিসাবে বাংলাদেশে এবং সারা বিশ্বে একটি ভূমিকা রেখে চলেছি। আমাদের কোম্পানিটি হচ্ছে নিউয়েস্ট ট্রায়ালস আমরা করছি। আমাদের বানানি বগুড়াতে ফ্যাক্টরি, অনেকের এখানে সুযোগ হয়েছে সেখানে যাবার, যাদের সুযোগ হয়নি যারা যেতে চান আগামীতে নিশ্চয়ই আমরা আবারও আপনাদের সেই সুযোগটি তৈরি করে দিতে চাই। প্রফেসর আমির স্যার আমাকে রিকোয়েস্ট করাচ্ছেন যেন আমরা পরবর্তীতে আরেকটি প্রোগ্রামের একটি অ্যারেঞ্জমেন্ট করি, যাতে করে আমরা গিয়ে সবাই মিলে আরও ঘনিষ্ঠভাবে ক্লোজলি আমরা টাইলসের প্রোডাকশন, কোয়ালিটি এবং বাংলাদেশের টাইলসের সম্ভাবনা এবং আমরা যে সাবজেক্ট নিয়ে পড়ছি রিয়েল এস্টেট ডিপার্টমেন্ট, সেটার যে কানেক্টিভিটি, যে ক্লাসরুম টু জব মার্কেট, এটার যে কানেক্টিভিটি, এই পুরো বিষয়গুলো নিয়ে যেন আমরা আরও জানতে পারি, শিখতে পারি এবং বুঝতে পারি। প্র্যাকটিক্যালি আমরা আমাদের জব মার্কেটিংকে যেন আমরা আরও শক্তিশালী করতে পারি। এটা হচ্ছে আমাদের একটি পুরনো একটি ছবি, যদিও একটি টপ ভিউ অফ আওয়ার সিরামিক ইন্ডাস্ট্রি। এই এরিয়ায় হচ্ছে আমাদের সিরামিকের কার্যক্রমগুলো চলছে এবং আমাদের এখানে অনেক হেভি মেশিনারিজ ব্যবহার করা হয়। আপনারা জানেন এতে মূলত ইতালি এবং চায়নাতেই এর মূল মেশিনারিজগুলো তৈরি হয়। আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর যিনি, উনি অনেক এক্সপার্ট পারসন। উনি হচ্ছে মূলত কাস্টমাইজড একটি ইন্ডাস্ট্রি আমাদের এখানে উপহার দিয়েছেন বাংলাদেশের মানুষের জন্য এবং আমাদের টাইলসকে এগিয়ে নেওয়ার জন্য এবং আমাদের প্রোডাক্টকে এগিয়ে নেওয়ার জন্য, ওভারঅল বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য। আমরা যদি বলি যে আমরা কোন জায়গাটিতে আছি, কোন জায়গাটিতে থাকতে চাই, বিশ্ব যেখানে যাচ্ছে, বিশ্ব যেখানে যেতে চাই, আমরা ঠিক ওই জায়গাটিতে থাকতে চাই, রাইট? নাকি বিশ্ব যেখানে ছিল সেখানে থাকবো আমরা? বিশ্ব যেখানে যাচ্ছে ঠিক সেই জায়গাটিতে যাবার জন্য মূলত আমরা কাজ করছি এবং আপনাদেরকে বলছি যে বাংলাদেশ বিশ্ব যেখানে এগিয়ে যেতে চাই, বাংলাদেশ সেখানে আছে। আমরা যদি এই টাইলসগুলোকে সুন্দর করে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাতে পারি, তাহলে পরে আমরা এই টাইলসগুলো, এই ধরনের কিছু টেক্সচার আমাদের আছে, আমাদের টাইলসের এরকম কিছু টেক্সচার আছে, আরও কিছু টেক্সচার্স, আপনার মোর দ্যান 50 টেক্সচার্স আর অ্যাভেলেবল নাউডেজ। এই মুহূর্তে আপনি যদি আমাদের এই টাইলসটিকে ব্যবহার করেন, আপনি বলতে পারবেন যে আপনার ভবন, এরকম একটি সুন্দর ভবন তৈরি করতে পারবেন নিউ এজ টাইলসের ব্যবহার করে। এবং একটি আইকনিক ইন্ডাস্ট্রি হিসাবে আমরা যে প্রোডাকশনটি দিচ্ছি, বাংলাদেশের মানুষকে যে উপহারটি দিচ্ছি, আমাদের টাইলসটি ব্যবহার করলে আপনারা কিন্তু ঠিক এইরকম একটি হ্যাপি ফ্যামিলি আপনারা দেখতে পাবেন। সো থ্যাংক ইউ সো মাচ। আমি আনুষ্ঠানিক বলতে চাই না, তারপর কিছু কোশ্চেন থাকতেই পারে আপনাদের। না, নেই? আচ্ছা, প্লিজ স্যার। আমার আছে, আমি একটু কোশ্চেন করি। ফার্স্ট থিং হলো যে আপনার সাথে কিছুক্ষণ আগে কথা হচ্ছিল আমার, যে আপনারা খুব শীঘ্রই মার্বেল ইন্ট্রোডিউস করতে যাচ্ছেন, রাইট? তো এখন ইন্ডাস্ট্রিতে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, সেটা হলো বড় টাইলসের ট্রেন্ড, 2 ফিট বাই 8 ফিট পর্যন্ত চলে আসছে। ওই জায়গায় কি আপনাদের কোনো? থ্যাংক ইউ স্যার। আমরা দারুণ একটি কোশ্চেন নিয়ে আপনাদের সঙ্গে খুব সংক্ষেপে কথা বলে নিতে চাই। আমি আপনাদেরকে বললাম আমরা খুব রিসেন্টলি আহমেদাবাদ, যেটি হচ্ছে গোটা বিশ্বের আসলে হাব বলা যায়, ইন্ডিয়ার তো হাব বটেই, আহমেদাবাদ হচ্ছে টাইলসের হাব। সেখানেও আমরা কিছু এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করাচ্ছি এবং আমাদের সৌভাগ্য হচ্ছে আমাদের যিনি ম্যানেজিং ডিরেক্টর, উনি হচ্ছেন বাংলাদেশের টপ টাইলস এক্সপার্ট। ওনার প্রায় 34 ইয়ার্সের এক্সপিরিয়েন্স আছে টাইলসের, যার কারণে উনি ইনোভেশন নিয়ে প্রতি মুহূর্তে কাজ করছেন। আমরা আগামীতে আমাদের যে টাইলস, এই টাইলসের রিকোয়ারমেন্ট আমাদের একটা পর্যায় পর্যন্ত আছেই, এর বাইরেও আমাদের নতুন নতুন রিকোয়ারমেন্টস আসছে। সেটি হচ্ছে যেমন মার্বেল এবং মার্বেল টাইলস। মার্বেল দুই ধরনের হয়, একটি হচ্ছে ন্যাচারাল মার্বেল আর একটি হচ্ছে মার্বেল প্রস্তুত করা হয়। আমরা দুটো নিয়ে কাজ করছি। আমরা আগামী বছরে আমরা চিন্তা করছি আমরা মার্বেল নিয়ে আমরা বাংলাদেশে ইন্ট্রোডিউস করব এবং অত্যাধুনিক চমৎকার এবং অ্যাট্রাকটিভ ইন অল সেন্স, এবং এটার যে টেকনিক্যাল স্পেসিফিকেশন হবে সেটা হচ্ছে একদম বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার মতো, এর যে সায়েন্টিফিক ইয়া হবে। তো সব কিছু মিলিয়ে আমরা খুবই চমৎকার মার্বেল
টাইলসের পাশাপাশি আমরা মার্বেল নিয়েও আগামী বছর থেকে কাজ শুরু করছি। আচ্ছা, এই জায়গাটাই একটু আরেকটা টেকনিক্যাল কোশ্চেন, আমি আসলে মানে আমার জ্ঞানের সীমাবদ্ধতা থেকে এটা করছি যাতে আমি জানতে পারি। সেটা হলো যে একটা সময় কিন্তু বিল্ডিং এ মার্বেলের চল ছিল, এখনো যেমন ধরেন যে সোজা কথায় যারা বেশি বড় লোক আর কি, তারা কিন্তু মার্বেল ইউজ করে, এক্সপেন্সিভ এবং ওইখানে দুইটা প্রবলেম ছিল, একটা হলো কালার ফেড হয়ে যায়, আর একটা ছিল যে বিল্ডিং এর ওয়েট অনেক বেড়ে যায়। তো আমরা কি আবার আগের ট্রেন্ডের দিকে যাচ্ছি? থ্যাংক ইউ। আমি আই গট দ্য আপনার পয়েন্টস। এটি হচ্ছে যে আমি একটু আগে বলছিলাম যে বিল্ডিং লোড কমানোর জন্য রোমা টাইলস কিংবা পাওয়াং সিরামিক কাজ করছে বিল্ডিং লোড কমানোর জন্য, যে আমাদের থিকনেস কমিয়ে কীভাবে স্ট্রেংথ বাড়াতে পারি। একই সঙ্গে আমাদের রিসার্চের একটি পার্ট আছে, আপনি যেটি বলেছেন চমৎকার করে, যে মার্বেল তো আসলে নতুন কিছু না। মার্বেল আমরা প্রাগৈতিহাসিকভাবেই মার্বেল উৎপাদিত হয়ে আসছে জেনারেল ওয়ে, একদম ন্যাচারালি খুব জেনারেল ভাবে যদি চিন্তা করি আমরা, এটা হচ্ছে ন্যাচারাল আইটেম। একই সঙ্গে কিন্তু আমরা আরেকটি মার্বেল, একদম মার্বেল, ইটস লুক মার্বেল, বাট এটি হচ্ছে আমরা নিজের হাতে তৈরি করছি। দুটো পার্ট আছে, একটা হচ্ছে ন্যাচারাল মার্বেল, আর একটা হচ্ছে আমরা তৈরি করছি যে মার্বেলটি। সো আমরা মার্বেলের যে আদি যে বিষয়টি আছে সেটিকে ধরেই তো আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া। আমরা কিন্তু রোমা নামটি রোম থেকে, রোম তো হচ্ছে বিশ্বের সবচেয়ে পুরনো একটি শহর কিংবা ঐতিহ্য। আমরা যদি সেই ওই সময়ের কথা যদি চিন্তা করি যে রোম তো ধ্বংস হয়ে গেছে সেই কবে, সেই শহরটি, কিন্তু তার যে ঐতিহ্যগুলো আছে সেটা ধরে আধুনিক কনসেপ্টগুলোকে মিলিয়ে কিন্তু আমরা কাজগুলোকে এগিয়ে নিচ্ছি, রোমা টাইলস এবং পাওয়াং সিরামিক। সেই জায়গা থেকে মার্বেল নিয়ে আমাদের প্রচুর রিসার্চ করবার আছে। আগামীতে আমরা আরো এটা নিয়ে R&D করেই হচ্ছে আমরা মার্কেটে প্রবেশ করবো। থ্যাংক ইউ। আর আমি আমার স্টুডেন্টদের কাছে একটু যাব যে তোমাদের কোনো প্রশ্ন নাই কেন? মানে ইফ আই ওয়্যার ইউ, আমি যদি স্টুডেন্ট থাকতাম আমি প্রশ্ন করতাম যে স্যালারি কত, ডিপার্টমেন্ট কয়টা, 6 মাস পরে প্রমোশন দেওয়া যাবে কিনা। সো ওয়াই ইউ আর নট আস্কিং দিস কোশ্চেন প্লিজ। আর আমাদের এখানে কিন্তু ইটস নট লাইক অনলি বিবিএ এর স্টুডেন্ট এখানে আছে, সরি রিয়েল এস্টেটের বিবিএ এরও কিছু স্টুডেন্ট আছে। সো বিফোর ফেসিং দ্য ইন্টারভিউ ওয়াই ডোন্ট ইউ আস্ক এ কোশ্চেন? Thank you so much, sir. I am Monalisa. I am in the 7th semester of Business Administration Department. Sir, being upcoming graduate, I want to know in the sector in Roma tiles or tiles industry, how can we enhance our skills being getting back to the industry? Well, I want to know, there's a lot of technical sectors, design, management and other things, but I want to get some suggestions from you, how you gonna give me do better in future if I wanna I wanna work in this kind of sectors or industry. Yes, sir. I'm pretty sure Anwar Haq will definitely answer your question, but I have to share my experience as well. এই জায়গাটাতে অ্যাকচুয়ালি ও যে জিনিসটা জানতে চাচ্ছে সেটা হলো যে এই ইন্ডাস্ট্রিতে কিছু টেকনিক্যাল জায়গা আছে। সো বিং এ নন টেকনিক্যাল পারসন, আমি এখানে কিভাবে নিজেকে এক্সিলারেট করতে পারবো আমার ক্যারিয়ার। তা আমি কয়েকদিন আগে, আমার মনে হয় এটা সবাই দেখেছে, আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস, উনি ওনার একটা ইউনিভার্সিটিতে বক্তৃতা দেওয়ার সময় এটা শেয়ার করেছিলেন যে if someone give you an opportunity to do something, and even if you do not have the idea even or expertise, you take the challenge. Once you in the industry, you will learn something. Definitely. আজকে আমাদের যে স্টুডেন্টরা ওনার কোম্পানিতে জয়েন করেছে, বিফোর গোয়িং দেয়ার they did not even think যে আমরা তো রিয়েল এস্টেটে পড়ছি, so we can maximum go to a real estate company. But real estate company কিন্তু একটা কোম্পানি না। Real estate actually a feeder industry of more than 250 different industries.
লিফটও কিন্তু রিয়েল এস্টেটের মধ্যে পড়ে। আমরা যে এখানে বসে আছি, লাইট, ফ্যান, এসি থেকে শুরু করে everything. So any industry you pick up, you have a relationship with that particular industry, which is called real estate. ঠিক আছে? ইভেন তুমি যে বাসায় থাকো, যে বাসার স্বপ্ন দেখছো এখন, যে এক সময় তোমার এখন একটা বয়ফ্রেন্ড আছে বা গার্লফ্রেন্ড আছে, এর সাথে বিয়ে হবে, তারপরে তোমরা একটা, ইয়েস আই এম নট জোকিং, বিকজ এই হাজবেন্ড শব্দটা কোত্থেকে আসছে? হাউস। হাউস হলো জার্মান একটা সম্পর্ক, ব্যান্ড মানে হলো গিয়ে বন্ধন, এই যে বাসা বানানো, এইখান থেকে কিন্তু হাজবেন্ড শব্দটা আসছে। ওই জায়গাটাও তো রিয়েল এস্টেটের। তো আমি রিয়েল এস্টেটের বাইরে তো আসলে তেমন মানে কোনো কিছুকেই আমি বাদ দিতে পারছি না। সো এই যে টেকনিক্যাল জিনিসগুলো ইন্ডাস্ট্রি তোমাদেরকে কি করবে, সেই নলেজগুলো তোমাদেরকে দিবে। You just need to see the future and your interest. আমাদের রিয়েল এস্টেট সাবজেক্টটাও কিন্তু পুরোপুরি আমরা বিজনেস বলতে পারবো না, এটা হলো একটা মিক্স মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট। এইখানে আমরা আর্কিটেক্ট ডিপার্টমেন্টে 4টা কোর্স করাচ্ছি, সিভিল ইঞ্জিনিয়ারিং এ 4টা কোর্স করাচ্ছি, আরবান প্ল্যানিং এর টিচার বসে আছেন তোমাদের সামনে। সো দিজ আর টেকনিক্যাল কোর্স, বাট ইভেন দ্য স্টুডেন্টস ফ্রম আর্টস ব্যাকগ্রাউন্ড অলসো ক্যান নো দ্যাট, বিকজ দিজ আর ভেরি বেসিক। এখানে অত বেশি অঙ্ক নেই, তো তোমার ফিয়ার হওয়ার কোনো দরকার নেই। বাট বাকি কথা আমার মনে হয় যে প্লিজ ইউ শেয়ার। অলরেডি ডক্টর আমির সাহেব অলরেডি আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছেন। আমি শুধুমাত্র একটি উদাহরণ দিই। এখানে আমাদের সামনে একজন এক্সপার্ট বসেছিলেন কিছুক্ষণ আগে, উনি পদ্মা ব্রিজ প্রজেক্ট নিয়ে কাজ করছেন, পদ্মা রেল ব্রিজ প্রজেক্ট নিয়ে কাজ করছেন। আপনারা জেনে খুশি হবেন যে যখন আপনি ভাববেন যে বাংলাদেশে একটি বড় রেল ব্রিজ হচ্ছে, রেলওয়ে ব্রিজ হচ্ছে, কিংবা একটি ব্রিজ হচ্ছে, সেই ব্রিজের কি কি বিল্ডিং ম্যাটেরিয়ালস ব্যবহার হতে পারে? ওখানে টাইলসের কি কোনো ব্যবহার আছে? কি মনে হয় আছে? আচ্ছা, যখন একটি রেল ব্রিজ হবে, এখানে ধরুন প্রায় 22টা বিল্ডিং আছে রেল ব্রিজ, পদ্মা রেল ব্রিজের 22 বিল্ডিংস, ওকে? এবং সবগুলো অত্যাধুনিক, কারণ আপনারা নিশ্চয়ই দেখেছেন যারা ভিজিট করেছেন পদ্মা রেল প্রজেক্ট কিংবা পদ্মা রেলওয়ে যারা দেখেছেন, ব্রিজটি যারা দেখেছেন, এটা কানেক্টিং রোডগুলো দেখেছেন, বিল্ডিং আছে ওটার সঙ্গে, ওকে? এবং আপনারা জেনে খুশি হবেন যে পদ্মা রেল ব্রিজ প্রজেক্টে রোমা টাইলস ব্যবহার হয়েছে। তারা যে জাংশনটি ব্যবহার করেছেন সেখানে রোমা টাইলস আছে। ওখানে মূলত 3টা কোড ব্যবহার হয়েছে। একটি কোড ব্যবহার করেছেন তাদের যে গেস্ট হাউসে আমাদের টাইলসটি ব্যবহার করেছেন। আরেকটি ব্যবহার করেছেন তাদের যে অফিস রুম, সেই অফিস রুমে আমাদেরটি ব্যবহার করেছেন। আরেকটি করেছেন তারা হচ্ছে স্টেশনের সামনে যে কিছু স্পেস আছে হেভি লোডেড, সেই জায়গাগুলোতে ব্যবহার করেছেন। তার মানে কি দাঁড়াচ্ছে, আমার পদ্মা ব্রিজ যখন আমি চিন্তা করছি, পদ্মা রেল ব্রিজ যখন চিন্তা করছি, সেখানেও টাইলসের ব্যবহার আছে। আমি একজন ধরুন সায়েন্সের স্টুডেন্ট, আমি টাইলস নিয়ে কীভাবে কাজ করতে পারি? আমি আর্টস থেকে পড়াশোনা করে আসছি, কিংবা আমি বাণিজ্যের যে কোনো একটা সাবজেক্ট থেকে পড়াশোনা করে আসছি, আমারও টাইলস ইন্ডাস্ট্রিতে কাজ আছে। আমার কলিগ নাজমুল নাহার আপনাদের তার যে প্রেজেন্টেশন ছিল সেখানে অলরেডি উনি কিন্তু আপনাদেরকে বলেছেন যে আমরা একটি ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র যে মার্কেটিং জব আছে নট দ্যাট, শুধুমাত্র HR জব আছে নট দ্যাট, শুধুমাত্র অ্যাকাউন্টসের বিষয় আছে তা না। আমরা যেমন 100% ইঞ্জিনিয়ার্স কোম্পানি, আমরা যে ফ্যাক্টরি যারা কাজ করে তারা হচ্ছে 100% ইঞ্জিনিয়ার, বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ার আছে সেখানে। সুতরাং আপনি যখন আর্কিটেক্ট তখন আপনার কাজ আছে, আপনি যখন মার্কেটিং নিয়ে কাজ করছেন, পড়াশোনা করছেন, আপনার এখানে জব অপরচুনিটি আছে। আপনি যখন এখানে অ্যাকাউন্টিং নিয়ে ভালো বোঝেন, আপনারও প্রচুর কাজ আছে। সুতরাং টোটাল এই সিরামিক সেক্টরে আমাদের টাইলসের ব্যবহার আছে। টাইলসের সিরামিক সেক্টর যতগুলো আছে, সিরামিক নিয়ে যতগুলো সেক্টর কাজ করছে, ম্যানুফ্যাকচারার কোম্পানি, মার্কেটিং অথবা ট্রেডিং, যে ক্ষেত্রেই হোক না কেন, কিংবা হচ্ছে বিল্ডিং যারা ডেভেলপ করছে, ল্যান্ড ডেভেলপ করছে, প্রত্যেকটি ক্ষেত্রেই সেই অপরচুনিটিগুলো আছে। আপনি যদি টাইলস সম্পর্কে জানা থাকে, আপনি অবশ্যই ল্যান্ড ডেভেলপার যে কোম্পানি আছে তাদেরকে আপনি অ্যাডভান্স সাজেশন দিতে পারবেন। সুতরাং আপনার দিগন্ত অবারিত। সো থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা প্লিজ, জি প্লিজ।
আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। আমি পারভিন জাহান প্রত্যাশা ফ্রম যে ডিপার্টমেন্ট অফ বিবিএ অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন 5th সেমিস্টার। তো আমার কোশ্চেনটা যেটা হলো, আমি এই সেমিনারে আসার আগে আমি এখানকার আপনাদের ক্যাটালগটা ঘাটছিলাম। তো ক্যাটালগে আপনাদের টাইলসগুলো দেখে রয়্যাল ক্লাসিক, তারপর রয়্যাল স্টোন আর এরকমই কিছু টাইলস দেখে আমার মনে হলো যে এগুলো ভিনসেন্ট ভ্যান গকের পেন্টিংয়ের কথা মনে করিয়ে দেয়। তো আমার কোশ্চেন হলো, আপনারা এই যে টাইলসের যে কালারগুলো, ডিজাইনগুলো, এগুলো ইন্সপিরেশন কোথা থেকে পান? ওকে, গুড। আমরা কিন্তু সব ন্যাচারাল টেক্সচার নিয়ে কাজ করছি। ধরুন একটি সাগরের ঢেউ কেমন হতে পারে, একটি ডে লাইটে কেমন হতে পারে, ইভিনিং এর ঠিক সন্ধ্যার আগ দিয়ে কেমন হতে পারে, সেটি আপনার রুমের মধ্যে আপনি রিফ্লেক্ট করতে চান, সেটি নিয়ে আমরা কাজ করছি। আবার একটি পাথরের উপরের অংশ কেমন হতে পারে, এই পাথরটি কাটলে মাছ বরাবর এটি কেমন লাগতে পারে, সেই ফিল্ডটি যদি আপনার ঘরের মধ্যে নিতে চান সেই ব্যবস্থাও আমরা করছি। আমরা একই সঙ্গে করছি যে একটি ফুল, ড্যাফোডিল অথবা অন্য কোনো একটি ফ্লাওয়ার, সেটিকে যদি আমরা রুমে সাজিয়ে দিই এটি কেমন লাগতে পারে। একই সঙ্গে আমরা কাজ করছি, ধরুন আপনি একদম সবুজের মধ্যে হারিয়ে যেতে চান, আপনি গ্রিনের মধ্যে হারিয়ে যেতে চান, আপনি সাগরে সেই আবহাওয়াটি তৈরি করতে চান। প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের R&D হয় চায়নাতে। চায়না হচ্ছে এইসব ক্ষেত্রে খুবই ডেভেলপড, এবং আমরা সেখান থেকে অত্যাধুনিক R&Dর মাধ্যমে আমাদের ডিজাইনের কাজগুলো আমরা করি, এবং ওখান থেকে আমাদের সেই কনসেপ্টগুলোকে, বিশ্বে যেগুলো অত্যাধুনিক সেই কনসেপ্টগুলো থেকে আমরা আমাদের নিজস্ব ডিজাইন এবং সেই R&Dগুলো করছি। আপনাদের জেনে রাখা ভালো যে আমাদের অলরেডি একটি নয় একাধিক কোড বাংলাদেশের মার্কেটিংয়ে অনেক কোম্পানি অলরেডি কপি করে মার্কেটে বিক্রি করার চেষ্টা করছে। আমাদের বেশ কয়েকটি কোড, যেমন 6625 আমাদের ফার্স্ট মুভিং একটি কোড। এটি এত অ্যাট্রাকটিভ যে অন্য কোম্পানিগুলো মনে করছে যে তারা তো পিছিয়ে যাচ্ছে, সো এটি কপি করলে বোধহয় তারা ভালো করতে পারবে। এবং এটি R&D আমাদের বহুদিন ধরে R&Dটি করে, এবং R&Dর পেছনে আমাদের প্রচুর ইনভেস্টমেন্ট আছে, টাইম এবং মানি দুটোই আছে। সো আমরা জাস্ট অন্যের কোনো কিছু দেখে করি না, আইডিয়া ক্রিয়েট করি, দেন ইনোভেশনের জায়গা থেকে ইনোভেট করি আমরা। সো আমাদের টাইলসের কালার, ডিজাইন এবং কোয়ালিটি টোটালি হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি। থ্যাংক ইউ। এনি মোর কোশ্চেন? ওকে, যদি কোনো কোশ্চেন না থাকে আমাকে একটি পানির বোতল দেবেন প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ। আমি একটি লাস্টে আমি একটি জাদু দেখাতে চাই। হ্যাঁ, আমার হাতে একটি পানির বোতল আছে, রাইট? আপনারা কি জাদু জানেন? জানেন না? জাদু দেখেন? সুযোগ কম, দেখতে ভালো লাগে, অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। বাট আমি যে জাদুটি দেখাতে চাই সেটি হচ্ছে, আমার হাতে একটি পানির বোতল আছে। এই পানির বোতলে পানি আছে, আছে কিংবা ফাঁকাও আছে না? তা আমরা কি বলবো এটিকে? অর্ধেক, অর্ধেক ফুল আছে। সুতরাং আমরা বলছি অর্ধেক ফুল আছে, এটি হচ্ছে আমরা পজিটিভ থিঙ্কিং এর কথা বললাম, তাই তো? আপনারা নিশ্চয়ই বিভিন্ন ক্লাসে শুনেছেন যে পজিটিভ থিঙ্কিং, পজিটিভ থিঙ্কার, এই বিষয়গুলো। বাট আমি এখন সেই জায়গাটিতে নেই। আমি আছি এই পানির অর্ধেক বোতল পানি, সেটির ওজন হচ্ছে 500 ml এর অর্ধেক, যা হয় না 250 ml। এটি আমি আমার হাতে যথেষ্ট শক্তি আছে, কারণ আপনি একটু আগে প্রমাণ পেয়েছেন আমি কিন্তু 8 কেজি ওজনের টাইল অবলীলায় উঠিয়েছিলাম, রাইট? তার মানে আমার হাতে শক্তি আছে। তো সেই শক্তি দিয়ে আমি নিশ্চয়ই এটিকে ধরে রাখতে পারবো, পারবো তো নাকি? ওকে, কে কতক্ষণ ধরে রাখতে পারবেন? আমি ধরে আছি, আমার বেশ খারাপ লাগছে না। আরো কিছুক্ষণ ধরে থাকি, একটু ঝামেলা মনে হচ্ছে যে না থাক, রেখে দিই। আরেকটু ধরে থাকি, আরেকটু প্রবলেম মনে হচ্ছে, রাইট? ইউ ক্যান ফিল ইট। আমরা যদি এটিকে 1 ঘন্টা ধরে রাখি এভাবে, জাস্ট এভাবে, জাস্ট থিঙ্ক ইট, জাস্ট ফিল, 2 ঘন্টা, 5 ঘন্টা, ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত, সকালবেলা আবার ঘুম থেকে উঠে আবার ধরলাম, সারাদিন ধরে রাখলাম। ধরুন আপনার ক্লাসরুমে এটি আজকে পড়াশোনা, যে অর্ধেক পানি গ্লাসের ধরে রাখা, আর কোনো টাস্ক নেই আপনার। কতক্ষণ ধরে রাখবেন আপনি? বেশি না তো, মাত্র 250 ml। আমরা আমাদের জীবন থেকে প্রতিদিন যত ঝামেলাপূর্ণ জিনিস আছে
তার ওজন যদি 250 ml না হয়ে 2 ml হয়, 2.5 ml হয়, আমরা কি করব? ধরে রাখবো? কি করব? যত ধরনের অপ্রয়োজনীয় ঝামেলাপূর্ণ ডিস্টার্বিং পিছিয়ে দিতে পারে অপ্রয়োজনীয় সব কিছু আমরা রেখে দেব। জাস্ট লিভ ইট, গো অ্যাহেড। থ্যাংক ইউ। Please join me in extending our heartfelt gratitude to Mr. Honor Hawk for delivering such an insightful and inspiring keynote speech.